বাঘের সংখ্যা বাড়ার কারণগুলো সুনির্দিষ্ট করে বলা হয়েছে যে কিছু কিছু উদ্যোগ নেয়ার কারণে বাঘের সংখ্যা বেড়েছে। এখন সুন্দরবনের যে হুমকিটা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আছে, সেই হুমকিটা বাস্তবতা থেকে সরে যায়নি, সেটা এখনো আছে। এখানে দুটো পর্যায়ে কাজ করার প্রয়োজন এবং আমরা কাজ শুরু করেছি। একটা কাজ হচ্ছে যে ইউনেস্কোর কাছে আমাদের একটা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট করে জমা দেওয়ার কথা ছিল, সেটা বিগত সরকার জমা দিয়েছে। সেখানে ইউনেস্কো একটা আপত্তি করেছে যে এলাকাটা যেভাবে চিহ্নিত করা হয়েছে সেই এলাকাটা রক্ষিত এলাকা অনেকাংশেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন ওই স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্টটাকে আবার নতুন করে ইউনেস্কোর অবজারভেশনের আলোকে আমাদের দেখতে হচ্ছে, যাতে সুন্দরবনের কোনো জায়গাটা, কোনো রক্ষিত জায়গা আমরা বাদ না দিই। হয়তো বিগত সরকার ঝুঁকি কম দেখাতে রক্ষিত এলাকাকে কম দেখিয়ে অন্য জায়গা বেশি দেখিয়েছিল, এটা এক। আর জাতীয় পর্যায়ে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে যে রামপালের যে বায়ু এয়ার ডিসচার্জটা হচ্ছে, ওইটা আমরা এবার একটু নিরপেক্ষভাবে মনিটর করার চেষ্টা করছি। সবসময় তো আমরা মনিটর করে বলে দিই ধলেশ্বরীর পানি খুব পরিষ্কার, ট্যানারি নোংরা করে না, রামপালের বাতাস খুব পরিষ্কার, সুন্দরবনের ক্ষতি হবে না, কিন্তু ওইখানে যারা থাকেন তারা কিন্তু কিছু অসুবিধার কথা বলছেন। ফলে রামপাল থেকে যে ডিসচার্জটা হচ্ছে সেটা আসলে কমপ্লায়েন্ট কিনা, সত্যিকার অর্থে আইনের সীমার মধ্যে আছে কিনা, সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি। আরেকটা কাজ যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা জানেন জাতীয় পরিবেশ কমিটির একটি সভায় রামপালকে কেন্দ্র করে ওই 10 কিলোমিটার এলাকার মধ্যে এবং তার আশেপাশে বেশ কয়েকটা ভারী শিল্প গড়ে উঠেছিল, এবং সেই ভারী শিল্পগুলোর অনেক কয়টাই লাল তালিকাভুক্ত ছিল, মানে খুবই ডেঞ্জারাস। কিন্তু জাতীয় পরিবেশ কমিটির একটা সভায় ওইটা লালকে হঠাৎ করে এক কলমের খোঁচায় সবুজ করে দেওয়া হয়েছিল। সেইটা পরিবেশ সংরক্ষণ বিধিমালা আবার পর্যালোচনা করে সেগুলো আদৌ লাল, আদৌ সবুজ হওয়ার যোগ্যতা রাখে কিনা, নাকি লালেই ফেরত নিতে হবে, নাকি কমলা খতে নিতে হবে, এটার একটা অবজেক্টিভ কাজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। শোনেন, আমার তো 2 মাস মাত্র সময় হলো দায়িত্ব গ্রহণের। আপনারা মাঝে মধ্যে খুব কনক্লুসিভ প্রশ্ন করে ফেলেন, হ্যাঁ, যে অ্যাজ ইফ সব কাজ শুরু করে আমি অন দ্য ফিল্ড। নিশ্চয়ই সুন্দরবনকে বাঁচাতে কাজ করতে হবে, কারণ সুন্দরবন যদি না বাঁচে অন্যান্য বন বাঁচাবার তো আপনার সুযোগ কমে আসবে, তাই না? সুন্দরবন হচ্ছে আমাদের দেশের একটা ঐতিহ্য, বলাটা তো আন্ডারস্টেটমেন্ট হয়ে যায়, এটা একটা গ্লোবাল ঐতিহ্য, তাই না? আর তো কোথাও সুন্দরবন নেই। কাজে সুন্দরবন নিয়ে যারা আন্দোলন করেছেন তার মধ্যে তো আমিও ছিলাম, যারা রাস্তায় হেঁটেছেন তার মধ্যে আমিও ছিলাম। তো আমার চেয়ে মানে আমার যে দরদটা ওইটা চলে যাবার কোনো কারণ নেই। এবং সুন্দরবনের এই যে বললাম যে তদন্ত রিপোর্টটা ইটস পাবলিক, ইউ ক্যান টেক ইট। মানুষের অন্য যেগুলো কনসার্ন ছিল, যে কোল ডাস্টটা, সেটাও আমরা দেখছি, বাট ইটস আ প্রসেস এবং ইট উইল require us to modify certain things. It may require us to modify certain things. আপনাকে যেটা বলে বা আপনাদেরকে যেটা বলে আশ্বস্ত করতে চাই যে শুধু সুন্দরবন না, সুন্দরবন বাঁচাতে হবে কারণ এটা বৈশ্বিক ঐতিহ্য। পাশাপাশি আমরা কিন্তু শালবন বাঁচানোরও উদ্যোগ গ্রহণ করেছি। শালবনের যে 41,000 একর বন ছিল, যেটা নামতে নামতে এখন 20,000 এসছে, আসলে বন আছে 3,000-এ, সেটার কাজও শুরু করেছি। এখন আমাকে যদি বলেন যে আপনি এটা 41,000 একর আমাদেরকে কবে ফেরত দিতে পারবেন, এটার উত্তর আমার কাছে নাই। আমি দেখব যে 3,000টাকে কতটুকুন আমি বাড়াতে পারি, সেটুকুন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এবং সেখানে আপনারাও থাকবেন, আপনারাও যাবেন শালবনে, গিয়ে দেখবেন শালবনে আকাশমণি আছে কিনা, গিয়ে দেখবেন শালবনে ইউক্যালিপটাস আছে কিনা, গিয়ে দেখবেন শালবনের কোন জায়গাটা বেশি দখল হচ্ছে, কোন জায়গাটা কোথায় আমাদের বনবাসীদের সাথে কনফ্লিক্ট হচ্ছে এবং ওইটাকে আমাদের নিরসন করা দরকার। এই কাজগুলো শুরু হয়েছে, 2টা মিটিং ইতোমধ্যে হয়েছে। শালবনটা যদি আমরা ফেরত না নিই, একটু আগে শুনলেন যে বাঘ কেবল সুন্দরবনেই ছিল না, টাঙ্গাইলেও ছিল।
আমাদেরকে তো কিছু কাজ ফেরত আনারও কাজ করতে হবে। একটা ইকোসিস্টেম ধ্বংস হয়ে গেলে বলে এটা রেস্টোর করতে 100 বছর লাগবে। আমাদের তো রেস্টোরেশনের কাজই শুরু হয় নাই, তো আমরা রেস্টোরেশনের কাজটা শুরু করে দিই। সুন্দরবন সুন্দরবন সেটা হচ্ছে আমরা দেখতেছি যে ধরেন সুন্দরবনের যে অনেক জায়গাতে ইকো রিসোর্ট গড়ে উঠছে, আমরা যেখানে আসলে পর্যটকদের আনাগোনা বেশি সেখানে প্লাস্টিকের ব্যবহার বেশি হয়। সুন্দরবনে যে সকল রিসোর্ট এখন হচ্ছে সেখানে কি আপনারা কোনো উদ্যোগ মানে তৈরি দিচ্ছেন কিনা, নাকি অবৈধভাবে হচ্ছে? আচ্ছা, you're right. সুন্দরবনে আসলে we are planning a visit there. এই ভিজিটটা কেবল আমি আর বন বিভাগ করব না, সুন্দরবন নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করেন এমন বিশেষজ্ঞদেরকে নিয়ে কি কাজ করা উচিত আর কি কাজ আর কন্টিনিউ করা উচিত না তার একটা তালিকা করে আমরা কাজে নামবো। আপনি রিসোর্টের কথা যেগুলো বললেন, আমাকে আমাদের প্রধান বন সংরক্ষক বললেন যে ওইগুলো সুন্দরবনের ভিতরে না, সুন্দরবনের যে আনুষ্ঠানিক এলাকা তার ভিতরে না। কিন্তু আমি নিজে একজন পরিবেশবাদী হিসাবে যখন গেছিলাম, আমি দেখেছি যে কতগুলো জায়গায় যে ট্যুর অপারেটররা নিয়ে যায়, আপনাকে নেমে হাঁটায় বনের ভিতরে, সেখানে প্রত্যেকেই প্লাস্টিকের পানির বোতল এবং পলিথিনের ব্যাগ ক্যারি করে। এটা কেবল সুন্দরবন কেন্দ্রিক না, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক, সুন্দরবন কেন্দ্রিক, প্রত্যেকটা জায়গাতেই এগুলো যে নেওয়া যাবে না, উচ্চস্বরে গান বাজানো যাবে না, এটা কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এই ডুজ এন্ড ডোন্টস এর তালিকা ট্যুর অপারেটর যারা আছে আমরা তাদেরকে বলেছি যে আমাদেরকে করে দাও, 2টা তালিকা আমরা পেয়েছি। এগুলো নিয়ে আমরা সুন্দরবনে পর্যটনটাকে কি করে একটা নিয়মের মধ্যে আনা যায় করে ফেলবো। আবারও বলছি যে 2 মাসে কিন্তু এই যে ট্যুর অপারেটরদেরকে বলা, ওদের কাছ থেকে মতামতগুলো আনা, এগুলি আসুক, ডুজ এন্ড ডোন্টস এর একটা তালিকা আপনারা দেখতে পাবেন। এটা খালি তালিকা দেখবেন না, এটা আপনারা এনফোর্সমেন্টও দেখতে পাবেন। সেন্ট মার্টিনে যারা হোটেল চালায় এবং যারা জাহাজ চালায়, তারা হোটেলের মালিক এবং জাহাজ পরিচালনা করে, তারা একদম একমত হয়েছে যে ওইখানে সিঙ্গেল ইউজ কোনো প্লাস্টিক ঢুকতে দেওয়াই উচিত না। কেউ কেউ এমন বলেছে যে চানাচুর, চিপস, আচার এগুলো ওখানে ঢুকতে দেওয়াই উচিত না। তাদের সাথে আরেকটা যেটা আলাপ আলোচনা ছিল যে বিভিন্ন সময় সরকারি পর্যায়ে তো অনেক সিদ্ধান্ত হয়েছে, ওই সিদ্ধান্তগুলো ঐক্যমতের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত, সেইগুলো কেন বাস্তবায়িত হলো না, এবং সেইগুলো যদি আমরা বাস্তবায়িত করতে চাই তাহলে উনাদের সেখানে বক্তব্য কি। তো তারা আমাদেরকে বলেছেন যে তারা তাদের যারা বাকি সদস্যরা আছেন, বাকি হোটেল মালিকেরা আছেন, বাকি জাহাজ পরিচালনাকারীরা আছেন, তাদের সাথে কথা বলে আমাদেরকে জানাবেন। আমরা তাদেরকে বলেছি যে সরকারের সিদ্ধান্ত ছিল রাতে থাকতে দেয়া যাবে না, সরকারের সিদ্ধান্ত ছিল নির্দিষ্ট পরিমাণের বেশি পর্যটক যেতে পারবে না। তো সেইখানে তাদের বক্তব্য কি, তারা একমত হয়েছে যে পর্যটন ওইখানে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু পরিমাণটা কি হবে এটা তারা তাদের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে আমাদেরকে জানাবেন। এবং তারপরে এটা তো ট্যুরিজম মিনিস্ট্রিরও একটা বক্তব্য আছে, জাহাজ যে চালায় তারও একটা বক্তব্য আছে। তো যারা হোটেল মালিক আছেন ওখানে এবং যারা জাহাজ পরিচালনা করেন, তাদের যখন আমি মতামতগুলো পাবো, তারপরে সরকারি সংস্থার সাথে কথা বলে আমি আশা করি 20 অক্টোবরের মধ্যে সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের কর্মপরিকল্পনাটা আমরা দিতে পারবো। সেন্ট মার্টিনে আরেকটা বড় সমস্যা আছে, ওখানে প্রচুর কুকুর আছে। তো এই কুকুরগুলোর ব্যাপারে কি করা যায়, এটাতেও তারা একমত হয়েছেন যে এটা নিয়ে যারা ডিল করেন যে বিশেষজ্ঞ সংস্থাগুলো, তারা যদি ওখানে গিয়ে ভ্যাকসিনেশন এবং স্টেরিলাইজেশনের প্রসেসটা শুরু করেন, তারা আমাদেরকে সহায়তা করবেন। রাত্রি যাপনের 2টো বিষয়, রাত্রি যাপনের ব্যাপারে আগের তো সিদ্ধান্ত ছিল, আর পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণের জন্য আগের সিদ্ধান্ত ছিল। এখন সেইগুলো আমরা বাস্তবায়ন যদি করতে চাই, তাদের মতামতগুলো কি, তাদের কথা হলো যে তাদেরকে জিজ্ঞেস না করে সরকার একতরফা ভাবে এই কাজগুলো করেছিল, তাদের উপর সিদ্ধান্ত তাদের বক্তব্য অনুযায়ী আরোপিত। কিন্তু আপনি যদি মিটিং মিনিটস দেখেন, আপনি দেখবেন প্রত্যেকটা সভাতেই তাদের প্রতিনিধিরা ছিল। তো এখানে নিয়ন্ত্রণ আনা হবে, কিন্তু আমাদের পদ্ধতিটা হচ্ছে যে আমরা একমত হয়ে একটা যদি সিদ্ধান্ত আসতে পারি, তাহলে প্রক্রিয়াটা শুরু হোক
এটা অ্যাসেস করে পরের বছর আবার আমরা নতুন করে দিতে পারবো। তবে রাত্রি যাপন এবং পর্যটন সীমিত, এটা নিয়েই তাদের সিদ্ধান্তগুলো তারা আমাদেরকে বলেছেন 15 তারিখের মধ্যে জানাবেন। ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, আজকের প্রেস ব্রিফিং এখানে সমাপ্ত।